গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পারছেন আজকে কি প্রসঙ্গে আলোচনা করব। হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা, আপনারা তো যারা আমার পরিবারের সদস্য তারা অলমোস্ট জানেনই যে আমার এই ছোট্ট ছাদ বাগানটায় এখন যা গাছের পরিমাণ তাতে মিনিমাম 200-250টা গাছ তো আছেই। আর তার সাথে সাথে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই বছর টানা 4-5 মাস ধরে আমরা যে ধরনের ওয়েদার পাচ্ছি, মানে যে পরিমাণ বৃষ্টি আমাদের এখানে হচ্ছে, এটা কিন্তু আমি কেন তো কোনোদিন দেখিনি। আর এই রকম পরিবেশের মধ্যেও আমার এই বাগানের গাছগুলো অলমোস্ট কিন্তু সুস্থ সবল আছে, এবং যেরকম ধরনের রেজাল্ট আমি ওদের কাছ থেকে আশা করি ওরা কিন্তু তার থেকে বেশি বই কম কিন্তু কখনো দিচ্ছে না। তো কি ধরনের পরিচর্যা আমি ওদের করি সে তো কম বেশি সবই আপনাদের সাথে শেয়ার করি। তাও আজকে ভাবলাম যে একটু যদি একটা গ্ল্যান্স একটা ভিডিওতে কিছু আলোচনা করে রাখি, তাহলে ইন ফিউচার এই ভিডিওটা দেখলে আপনাদেরও পরিচর্যা করতে সুবিধা হবে, বা যারা নতুন বাগান করছেন তাদের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে। কারণ একটা একটা করে ভিডিও খুঁজে খুঁজে সবসময় দেখা পসিবল হয় না। একটা ভিডিওর মধ্যে যদি অনেক ধরনের পয়েন্টসগুলো একসাথে করা থাকে তাহলে মনে হয় সেটা সবার পক্ষেই সুবিধের। তো সেটা ভেবেই আজকের এই ভিডিওটা করা। তো চলুন আর দেরি না করে মূল প্রসঙ্গে চলে যাই। চলুন, এই প্রসঙ্গে প্রথমেই আমি যে কথাটা বলবো যে যখনই কোনো গাছ কিনবেন, সে গাছের চারা যেরকমই হোক না কেন, যে নার্সারি থেকেই কিনুন না কেন, একটু হেলদি দেখে কেনার চেষ্টা করবেন, যাতে গাছটা ব্রাঞ্চ বেশি থাকে, ফুল ফল থাকবে এরকম দেখেই কিনতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। বরঞ্চ ফুল ফল না থাকলে যে গাছগুলো খুব হেলদি হবে সেরকম চারা দেখে কিনুন। আর যদি কালেকশানে বীজ রাখতে চান, মানে বীজ থেকে চারা করবেন এরকম যদি কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে যে বীজগুলো নেবেন চেষ্টা করবেন যে যেখান থেকে কালেক্ট করছেন জানি সেখানে একটু ভালো উন্নত মানের বীজ পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে পলিনেশনের যে লেভেলটা সেটা অনেকটা বেশি হবে। এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি যে ধরুন আজকে এই যে যেমন আমার এখানে এখন এবছর এই গরমে ঢ্যাঁড়স হচ্ছে বা ভেন্ডি হচ্ছে। তো এই এই যে দেখুন, আমি এই যে ভেন্ডিটা এটা এখানে রেখে দিয়েছি, এটার থেকে আমি কিন্তু বীজ করে নেব, এবং এই বীজটাই আমি কিন্তু সামনের বছর চারার জন্য ইউজ করব। তাহলে কি হবে, এই বীজগুলো যেগুলো আপনি আপনার বাগান থেকে কালেক্ট করে রাখতে পারবেন, সেগুলো যদি রেখে দেন তাহলে নিজেরা রাখলে পরে বুঝতে পারবেন যে এই ধরনের বীজের কিন্তু পলিনেশন লেভেলটা অনেক বেশি হয়, যেটা বাজারে কেনা বীজের থেকে তুলনামূলক মানে বাজারের কেনা বীজগুলোতে অনেকই কম হয়। তো সেটাই আমি বলবো যে যদি আপনারা 1 বছর বীজ কিনে নিয়ে গাছ করেন, তো পরের বছর চেষ্টা করবেন সেখান থেকেই বীজ কালেক্ট করে রেখে দেওয়ার জন্য সামনে বছরের জন্য। এবার যে ব্যাপারটা বলবো যে দেখুন, যখনই আমরা ছাদ বাগানে যারা যেটুকু গাছ করি, সেটা ছাদ বাগান বলে না, যদি আমরা ব্যালকনি বাগানেও করে থাকি না কেন, তাহলে চেষ্টা করুন সেই গাছগুলো পুরোটা জৈবভাবে করার। জৈবভাবে গাছ করার কথা বলার কারণ এটাই যে আমরা যেটুকু করছি সেটা ফলই করি, সবজি করি আর ফুলই করি, সেগুলো সম্পূর্ণ নিজেদের আনন্দ পাওয়ার জন্য, নিজেদের মনের শান্তির জন্য করে থাকি। তো সেক্ষেত্রে সেইটা যদি আমরা সম্পূর্ণ বিষমুক্ত করতে পারি, মানে যেটুকু সবজি করছি সেটা যদি বিষমুক্ত হয়, যেটুকু ফল হচ্ছে যে ফলই হোক না কেন, একটাই ফল গাছ রাখুন, সেটাতে যেটুকু ফল হবে সেটা তো আমরা নিজেদের খাওয়ার জন্যই করব, তাই না? তো সেটা যদি একদম বিষমুক্ত করতে পারি তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে। আর তারপরেও বড় অ্যাডভান্টেজ যেটা বলার জন্য এই কথাটা বলা, সেটা হচ্ছে এই যে আমার বাগানটা এত সবুজ সতেজ থাকছে তার কারণ কিন্তু আমার বাগানে কোনো রাসায়নিক জিনিস আমি কিন্তু আজও পর্যন্ত ব্যবহার করিনি। আর এই কারণটাই কিন্তু এই বাগানটা এত সবুজ সতেজ থাকে। হ্যাঁ, এক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু হয়, সেটাও আমি আপনাদের সাথে এক্ষুনি শেয়ার করব। এই যে দেখুন, এইটা আমার একটা আগের বছরের পুরনো লঙ্কা গাছ, যেটাকে আমি আবার যত্ন করে ঠিক করে পরিচর্যা করে আগের জায়গায় ফিরিয়ে এনেছি। মানে এই গাছটা এখন দেখলে সবাই ভাববে যে এটা একটা নতুন লঙ্কা গাছই হয়েছে, এবং ফলন দেখছেন কি পরিমাণে হওয়া শুরু হয়েছে, এবং লঙ্কার সাইজগুলো জাস্ট দেখুন, দেখতে পাচ্ছেন। এবার এই ব্যাপারটা হলো যে এই যে লঙ্কা গাছটা এই যে ফলন হচ্ছে, এটা তো সম্পূর্ণ জৈবভাবে তৈরি করা জিনিস।
যে কারণে আমরা বাজারে যে লঙ্কাগুলো পাই সেগুলো যেহেতু রাসায়নিকভাবে করে, তো ম্যাক্সিমাম 20 থেকে 25 দিনের মধ্যে সেই লঙ্কাগুলো কিন্তু রেডি হয়ে বাজারে চলে আসে। কিন্তু এইখানে এই যে জৈবভাবে করা জিনিসগুলোর তফাৎ এখানেই যে এই যে গাছগুলো এগুলো রেডি হবে, রেডি হয়ে তাতে ফলন হবে, হয়ে সেই ফলনটা যখন আমাদের খাবার যোগ্য হবে সেটা মিনিমাম 2 মাস লাগে এবং তার থেকে বেশি হয়ে যায় অনেক সময়। ঠিকঠাক মতো ফলন পেতে গেলে জৈবভাবে বাগান করলে এইটুকু ধৈর্য কিন্তু আমাদের অবশ্যই করে রাখতে হবে। এবার যে কথাটা বলবো যে দেখুন, আমি যখন কোনো গাছ রিপোর্ট করি তখন আমি সবসময় যেটা মেনটেন করি সেটা হচ্ছে, সেটা ফলই হোক, ফুলই হোক আর সবজিই হোক, আমি কিন্তু প্রথম যে ব্যাপারটা লক্ষ্য রাখি সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম, সেটা খুব সুন্দরভাবে করতে হয়। এবং আমি যেটা করে থাকি, আমি গ্রো ব্যাগেই করি আর টবেই করি। ড্রেনেজ সিস্টেমটা সুন্দর রাখার জন্য আমি প্রথম লেয়ারটা যেটা দিই সেটা সিন্ডারের লেয়ার দিয়ে দিই। হ্যাঁ, এক্ষেত্রে আপনাদের কাছে যদি সিন্ডার অ্যাভেলেবেল না থাকে কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা যে ঘর বাড়ি তৈরি করার বালি থাকে সিন্ডারের বদলে সেটা ইউজ করুন, সেটার একটা লেয়ার প্রথমে দিয়ে নিন। তারপর আমি যেটা করে থাকি, তারপরের লেয়ারটায় আমি কিন্তু প্রচুর পরিমাণে ডিমের খোসা দিয়ে দিই। ডিমের খোসা আগেই ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে আমি রেডি করে রেখে দিই এবং সেই ডিমের খোসাটাই আমি কিন্তু দিয়ে দিই। এর কারণ একটাই, দেখুন জৈবভাবে যখন আমরা কোনো বাগান করি, যে জৈব খাবারগুলো আমরা দিচ্ছি সেগুলো গাছ গ্রহণ করতে কিন্তু প্রচুর সময় নিয়ে নেয়, মানে অনেক টাইম লাগে। তো সেই কারণেই যখন আমি গাছটা বসাচ্ছি তখন আমি এইভাবে লেয়ারগুলো রেডি করে একবারে গাছটা বসাই, যাতে যখন গাছটা ঠিক জায়গায় পৌঁছে যাবে, মানে খাবার গ্রহণ করার ক্ষমতা ওর তৈরি হবে, ততদিনে এগুলো ডিকম্পোস্ট হয়ে ও যাতে খুব তাড়াতাড়ি সেই খাবারগুলো গ্রহণ করতে পারে সেই জায়গায় ও চলে আসবে। তো সেই কারণেই আমি ডিমের খোসার লেয়ারটা তারপরে দিই এবং তারপরে যে লেয়ারটা দিই সেটাও আপনাদের সাথে শেয়ার করি চলুন। এই যে দেখুন, এখানে ঠাকুরের ফুল থেকে শুরু করে সবজির খোসা, ডিমের খোসা, যাবতীয় জিনিসপত্র আমি কিন্তু স্টোর করে রাখি। হ্যাঁ, এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো যারা নতুন বাগান করছেন তাদের কাছে এটাই রিকোয়েস্ট করব যে এটা কাঁচা না দেওয়াই ভালো। সেক্ষেত্রে কোনো রকম ছড়ানো পাত্রে, যে জায়গায় বৃষ্টির জল পৌঁছবে না সেরকম একটা জায়গায় 4-5 দিন রেখে দিন। আস্তে আস্তে এগুলো ডিকম্পোস্ট হতে শুরু করবে। একটু 2-4 দিন নাড়াচাড়া করুন। এরকম করতে করতে 7-8 দিনের মধ্যেই অনেকটা শুকনো জায়গায় চলে আসে। তখন এর একটা লেয়ার ডিমের খোসার পরে সেটা দিয়ে দিন। তারপরে যেভাবে আমি মাটি তৈরি করে গাছ লাগাতে বলি ঠিক সেইভাবে মাটিটা রেডি করুন, রেডি করে তারপর গাছটা লাগান। তবে হ্যাঁ, কোনো কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না, তবে আমি যেটা করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যে অনেকেই যেটা করেন যে গাছ কিনে প্রথমে একটা ছোট টবে তাকে একটু সেটেল হওয়ার সময় দেন, তারপর আস্তে আস্তে আবার রিপোর্টিং করে আবার অন্য টবে দেন। এইভাবেই আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সবাই করে থাকেন, মানে বেশিরভাগ লোকজনই করেন। কিন্তু আমার ক্ষেত্রে আমি কিন্তু আমার এই যে এত বড় বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সেটা করি না। মোটামুটি একটা আইডিয়া করে নিই যে গাছপালা এই গাছটা এই ধরনের টবে দিলে ভালো হবে, তো সেরকমই একটা আইডিয়া করে আমি কিন্তু সেখানেই ফাইনাল পটিং করে দিই। হ্যাঁ, তারপর বছর 2-3 যাওয়ার পরে রিপোর্ট করতে হবে, সেটা তো সব গাছের ক্ষেত্রেই করতে হয়, আলাদা কিছু ব্যাপার না। তো আমার বাগানেও সেটাই করতে হয়, কিন্তু আমি প্রথমে ছোট টব, তারপর আস্তে আস্তে রিপোর্ট করে বড় টব, এইভাবে করি না বলেই আমি কিন্তু এইভাবে লেয়ার বাই লেয়ার করে খাবারগুলো ওদেরকে দিয়ে দিই এবং দিয়ে তারপরে বেশি করে যে সয়েল মিডিয়াটা রেডি করছি সেটা করে তার উপরে চারা গাছটা বসিয়ে দিই। যে কারণে কি হচ্ছে, তলায় যে কিচেন কম্পোস্ট, গার্ডেন ওয়েস্ট যেগুলো থাকছে, কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টগুলো এবং যে ডিমের খোসাগুলো থাকছে, সেগুলো কিন্তু ডিকম্পোস্ট যখন হচ্ছে তখন ওই ছোট চারা গাছটা কিন্তু কোনোভাবেই এফেক্টেড হচ্ছে না। কারণ ওই ছোট গাছের শিকড়টা যখন ওই খাবারগুলো গ্রহণ করার জায়গায় পৌঁছবে ততক্ষণে ওর কিন্তু নিজেরও স্টেবিলিটি এসে যাবে। তো সেই কারণেই আমি এইভাবে গাছগুলোকে রেডি করে দিই। এতে কি হচ্ছে, যেমন ওদের খাবারটা ওরা ঠিকঠাক সময় পেয়ে যাচ্ছে, আমাদের ক্ষেত্রে সুবিধা কি হচ্ছে, দেখুন অনেক সময় আমাদের এই যে এত বড় বাগান যখন আস্তে আস্তে হয়ে যেতে থাকে তখন সব সময় সব গাছকে একইভাবে পরিচর্যা, একই সময়ে সব রকম পরিচর্যা দেওয়া সম্ভব অনেক সময় হয় না।
তো সেক্ষেত্রে এই প্রবলেমটা হয় না যখন আমরা গাছটা লাগাই এইভাবে। এবং এক্ষেত্রে যদি আমরা 2 মাস কোনো খাবার দাবার নাও দিই, কোনো প্রবলেম হয় না। এবং দেখুন আমার প্রত্যেকটা গাছ, এই যে ছাদ বাগানে একটা পেঁপে গাছ, হ্যাঁ গাছে এখনও পেঁপে ধরেনি এটা ঠিকই, কিন্তু গাছটার হেলথ দেখুন আর কি পরিমাণে কুড়ি আসছে, আর কুড়িগুলোর সাইজ দেখুন। তবে হ্যাঁ, এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি জানি না, আমার পেঁপে গাছ সম্পর্কে সেরকম কোনো আইডিয়া আগে ছিল না। তো এই বৃষ্টির কারণেই কুড়ি ঝরে যাচ্ছে কিনা বলতে পারবো না, তবে বেশ কিছু ফুলের কুড়ি ঝরে গেছে, কিন্তু তারপরেও গাছ যথেষ্ট হেলদি রয়েছে এবং প্রচুর কুড়ি আসছে। আশা করি খুব শিগগিরই আমি পেঁপে দেখা পাবো এই গাছ থেকে। এবার যে ব্যাপারটা বলবো, যে দেখুন কীটনাশক, যেটা আমাদের বাগানে খুব জরুরি একটা ব্যাপার। তো যারা আমরা জৈবভাবে গাছ করি তাদের ক্ষেত্রে এই কীটনাশকের প্রবলেমটা আরও, মানে পোকামাকড়ের আক্রমণটা ঠেকানোর প্রবলেমটা একটু বেশি করেই হয়। তার কারণ রাসায়নিক কীটনাশক যতটা পাওয়ারফুল হয়, আমাদের জৈবভাবে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করা কীটনাশকই বলুন, বা যে জৈব কীটনাশকগুলো আমরা জেনারেলি ব্যবহার করি, নিম তেল বা কাকা, সেগুলো অতটা পাওয়ারফুল হয় না যেটা রাসায়নিক কীটনাশকে সম্ভব। তো সেই কারণেই, আর তার উপরে এখন ওয়েদারের যে অবস্থা, তাতে মানে পোকামাকড়ের উপদ্রবও যেমন বেড়েছে, তেমনি এই মুহূর্তে আপনি হয়তো ভালো করে কীটনাশক স্প্রে করে দিয়ে গেলেন ওয়েদার ভালো দেখে, কিন্তু কিছুক্ষণ পরেই অন্ধকার করে বৃষ্টি শুরু হয়ে গেল, এবং তখন কী হলো, এই কীটনাশকগুলো কোনো আর কাজই করতে পারে না। তো এই কারণেও গাছের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি নর্মালি 10 দিনের গ্যাপে কীটনাশক দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে সেটাকে 2 থেকে 3 দিনের গ্যাপে গ্যাপে এই কীটনাশকগুলোকে ইউজ করতে হবে। তাহলে এই উপদ্রবের হাত থেকে আমরা কিন্তু সমস্ত বাগানের গাছগুলোকেই রক্ষা করতে পারবো। আর যেটা আমি বলবো, যে দেখুন কালকের ভিডিওতেই আমি বলেছি খাবার দাবার কিভাবে সলিড ফার্টিলাইজার দিলে গাছপালাকে এই ওয়েদারেও ঠিক রাখতে পারবেন এবং গাছ অনায়াসে সেই খাবারগুলো গ্রহণ করতে পারবে। সেটা তো আমাদের কম বেশি করতেই হবে। এবার লিকুইড ফার্টিলাইজার ছাড়া তো গাছ সুস্থভাবে করা, মানে সিজন ফ্লাওয়ার বলুন বা সিজনে যে সবজি হয়, সেগুলোকে খুব তাড়াতাড়ি গ্রো করানো সম্ভব হয় না। তো সেক্ষেত্রে এটা তো আমাদের ইউজ করতেই হবে। তো যেভাবে আমরা করতে পারি সেটা হচ্ছে, যে দেখুন চারিদিকে ডিমের খোসা, যে চায়ের পাতা, সবজি যা আপনার ডেলি হচ্ছে, একটু দূরে দূরে ছড়িয়ে ছড়িয়ে রেখে দিন। বা এই যে দেখুন আমি এরকম বক্সের মধ্যে করে করে দিয়ে রেখেছি। এবার এই ক্ষেত্রে কি হচ্ছে, যখনই বৃষ্টির জল পড়ুক না কেন, এই যে দেখুন এটা আমার অনেক বড় গ্রো ব্যাগ বলে এখানে কিন্তু আমি এইভাবে ছড়িয়ে দিয়েছি। এবং সমস্ত জায়গায় গাছের শিকড়ের থেকে একটু ডিস্টেন্স রেখে রেখে আমি কিন্তু এগুলো ছড়িয়ে রাখি। তাতে কি হচ্ছে, যতই বৃষ্টি হোক না কেন এগুলো ডিকম্পোস্ট হচ্ছে, আর এখান থেকে সমস্ত রকম খাবারগুলো কিন্তু আস্তে আস্তে গাছ অনায়াসে গ্রহণ করছে, কোনো ফাঙ্গাস লাগার সম্ভাবনাও এতে একদমই থাকছে না। তো এইভাবে আমরা এই জিনিসগুলোকে এখন এই ওয়েদারে ব্যবহার করতেই পারি। তো এইরকম ছোট ছোট জিনিসগুলো আমরা যদি একটু খেয়াল করে একটু তৎপরতার সাথে করতে পারি, তাহলে আমার মনে হয় আপনাদের সবার বাগানই সুন্দর সবুজ সতেজ থাকাটা কোনো ব্যাপারই হবে না। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়।